সম্ভাবনা একেবারেই নেই। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কি বাড়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? তাহলে নির্বাচন কবে হবে? একটি সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনূস এইসব বিষয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কি প্রভাব পড়তে পারে এই ইস্যুগুলো? এসব নিয়ে আমাদের আজকের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমকে। প্রথম আলোর বার্তা কক্ষে স্বাগত জানাচ্ছি শামসুজ্জোহা। প্রথম আলোর আজকের বার্তা কক্ষের বিষয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বিতর্ক। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। ডিজিটাল সংবাদ মাধ্যম জেটিওর একটি সাক্ষাৎকার দিয়েছেন অধ্যাপক ডক্টর ইউনূস। সেখানে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়ার কথা একটি শোনা গেলেও পরে আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন, বিষয়টি পরিষ্কার করেছেন যে সাক্ষাৎকারের যে অনুবাদ করা হচ্ছে সেটি ভুল, অর্থাৎ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই এবং এটি বলেননি ডক্টর ইউনূস, এই কথা বলছেন। তিনি কেবল আওয়ামী লীগের স্ট্যাটাস সম্পর্কে তথ্য জানিয়েছেন। আপনার মন্তব্য জানতে চাই যে এই কার্যক্রম নিষিদ্ধের যে বিষয়টি নির্বাহী আদেশে, এটিতে তাহলে সরকার অনড়ই থাকছে? এখন পর্যন্ত সরকারের ধরেন আগের কথা এবং পরের কথা, সরকারের অন্তত দুইজনের কথা, আমি তিনজনের কথা আপনি যদি ধরেন, যে ডক্টর ইউনূস আসলে যে সাক্ষাৎকার দিলেন তার পরবর্তীতে আসলে তাদের প্রেস উইং থেকে যে কথা বলা হলো, কিংবা আসিফ নজরুল একই ধরনের বক্তব্য দিয়েছেন, যে জায়গা থেকে কথা বললো, প্রেস উইং এবং আসিফ নজরুলের কথা থেকে ইউনূস সাহেবের বক্তব্যটা ভুলভাবে উত্থাপিত হয়েছে এবং খুব দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে না, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে বাস্তবতাও এরকম, যে ধরেন এই বিষয়টা যদি ধরেন যে ওনাদের যদি আগে বলেও থাকেন, তাহলে এখন সরকারের অবস্থান যেটা বলছেন সেটা মনে হচ্ছে যে এখন অফিসিয়াল বিষয়। হ্যাঁ, আপনি আসিফ নজরুলের কথা বলেছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না, এটাই তিনি আজকে বলেছেন। এবারে আসতে চাই বিষয়টা এরকম যে আওয়ামী লীগের এই প্রসঙ্গটি বিদেশি একজন সংবাদ মাধ্যম, তিনি যখন সাংবাদিক অর্থাৎ মেহেদী হাসানের সাথে এই ইন্টারভিউ দিয়েছেন, তিনি উত্থাপন করেছেন যে দেশের রাজনীতিবিদ হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন, যেটি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ফলে যে ইনক্লুসিভিটির প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে, সেটি আসলে গুরুত্বপূর্ণ কিনা এবং সেটি না হলে ইনক্লুসিভ হবে না, এরকম আপনি মনে করেন কিনা? না, ইনক্লুসিভ বিষয়টাকে যদি আপনি দেখেন তাহলে আসলে দেখবেন তো যে ইনক্লুসিভ হচ্ছে দুইভাবে হয়। এক হচ্ছে পলিটিক্যাল পার্টি যেগুলি আছে সেগুলি আসলে পার্টিসিপেট করতে পারছে কিনা, করছে কিনা, পিপল আসলে তার মতো করে তার যে পছন্দের প্রার্থী তাকে ভোট দেওয়ার জন্য আসছে কিনা, আসতে পারছে কিনা, আসার ক্ষেত্রে কোনো ধরনের আসলে তাকে এক্সক্লুড করার কোনো মেকানিজম নির্বাচন কমিশন কিংবা রাষ্ট্রের দিক থেকে কোনোভাবে তোলা হচ্ছে কিনা। আমার প্রশ্নটা হচ্ছে, বা আমি যেভাবে জিনিসটাকে বুঝি, যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি হিসাবে তার বিরুদ্ধে যে অভিযোগ যে সে এখানে মাস কিলিং এর সাথে যুক্ত ছিল, এবং এইটা 5 তারিখের পর থেকে তার যে এখন ট্রায়াল হচ্ছে, সে ট্রায়ালে এখন পর্যন্ত যে সমস্ত সাক্ষী আসছে, মামলাগুলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি একই সাথে দেশের প্রধানমন্ত্রী এবং দলের প্রধান ছিলেন, এবং এই দল থেকে এখন পর্যন্ত এটা বলা হয় নাই যে শেখ হাসিনা কিংবা তার সাথে যারা ছিলেন এই সমস্ত মাস্টার প্ল্যানের মধ্যে, যাদের আদেশে এই সমস্ত ঘটনা ঘটছে, যাদের নির্দেশে এই সমস্ত খুন খারাপি হয়েছে, সেইটাকে পার্টি আওয়ামী লীগ কোনোভাবে ডিনাউন্স করছে, শেখ হাসিনাকে এর জন্য আসলে পার্টি থেকে কোনোভাবে বহিষ্কার কিংবা তার বিরুদ্ধে কোনো শোকজ কিংবা তার এই কার্যক্রমকে কোনোভাবে তারা আসলে এটা দলীয় কার্যক্রমের বাইরের, এরকম কোনো কথা আসলে আওয়ামী লীগ বলছে এটা আমি শুনি নাই। এখন আওয়ামী লীগ যদি না বলে এবং আওয়ামী লীগ দল হিসাবে যদি এটার দায় দায়িত্বের মধ্যে প্রধানমন্ত্রীর দায় দায়িত্ব এবং নেত্রী শেখ হাসিনার দায় দায়িত্ব, এই দুইটা দায়ী যদি আসলে যেইভাবে এখন পর্যন্ত তথ্য প্রমাণ আসতেছে এবং যেটার প্রেক্ষিতে আসলে দল আওয়ামী লীগের কার্যক্রম এখন যেভাবে আসলে নিষিদ্ধ আছে, নিষিদ্ধ তো না, এখন পর্যন্ত কার্যক্রম স্থগিত আছে, তো সেই জায়গাটা তো এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে সে নিষিদ্ধের দিকে যাবে। মানে এখন পর্যন্ত প্রাইমা ফেসি আপনি প্রথমত ধরে নিচ্ছেন যে আওয়ামী লীগ দল হিসাবে এই সমস্ত জিনিসের সাথে যুক্ত। এখন পর্যন্ত যা কিছু সাক্ষী প্রমাণ আসছে সেইটা তো এই অভিযোগের পক্ষে যাচ্ছে, এই অভিযোগটাকে জোরালো করতেছে,
এবং দল হিসেবে আওয়ামী লীগ এটার বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছে না, হুম। তাইলে আওয়ামী লীগকে আপনি একটা রাজনৈতিক দল মনে করবেন কিনা? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে আসলে সে রাজনীতির মাঠে ফেরত আসতে পারবে কিনা সেটার উপরে নির্ভর করতেছে। তাকে যদি, আমি কথাটা শেষ করি, তাকে যদি আসলে তখন বাদ দেওয়া হয়, তাইলে দল হিসেবে সে যদি টিকে থাকার পরে আপনি তাকে নিষেধ করেন, তখন আপনি হচ্ছে ইনক্লুসিভিটির প্রশ্নটা আনতে পারেন যে ইনক্লুসিভ ইলেকশন করছেন না। কিন্তু সে নিজে যদি আসলে রাজনৈতিক দলের স্ট্যাটাস থেকে বাইরে পড়ে যায়, আচ্ছা, এখন তখন তো তাকে আপনি আসলে ইনক্লুসিভ ইলেকশনের শেখ হাসিনা অথবা দলের যারা জড়িত এরকম কাজের সাথে তার বাইরে যারা আছে, নিরাপরাধ অনেক আওয়ামী লীগের কর্মী থাকতে পারেন, নেতা থাকতে পারেন, তাদের অংশগ্রহণের বিষয়টি বিশেষ করে আমি প্রশ্নটা উত্থাপন করছি যারা হচ্ছে ভোটার, যারা নির্বাচনে ভোট দিতে, ভোট যারা দেবে তাদের ব্যাপারে তো কোনো ধরনের প্রশ্নই উঠতে পারে না। ভোটার তো হচ্ছে আসলে ভোটার। দলের মধ্যেও এটা প্রশ্ন উঠে, যদি দল হিসাবে যদি সে অপরাধী, সেটা আসলে আমার প্রশ্ন হচ্ছে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ ধরা আছে, সেই জায়গায় আসলে এটা প্রভাব ফেলবে কিনা এবং কি রকম প্রভাব ফেলবে? না, এইটা হচ্ছে আসলে মানে আমার যেটা মনে হয়, এইগুলি বলা হচ্ছে না যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এইটা আসলে নির্বাচনের প্রস্তুতি যে যথাযথভাবে নেওয়া হচ্ছে না এইটা ইঙ্গিত করে। আচ্ছা, কারণ যথাযথভাবে যদি আপনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এরকম যদি আপনার মনে হয়, এরকম একটা ক্লিয়ার ধারণা দিতে হইলে আপনি দল হিসাবে আওয়ামী লীগকে তার বিরুদ্ধে যে আসলে আপনার অভিযোগ আছে সেটার ফয়সালা করতেছেন কিনা, সেটার সাথে আসলে কিন্তু নির্বাচনের আসলে কতটা ফেয়ার হবে, কতটা ইনক্লুসিভ হবে, কতটা কি হবে, সেটা অনেকাংশে নির্ভরশীল। কেবলমাত্র কে ভোট দিতে পারলো এটা দিয়ে আসলে হয় না। দলে আসলে কারা নির্বাচনে অংশ নিতে পারবে, কারা অংশ নিতে পারবে না, আওয়ামী লীগের মতো একটা দল, এই সিদ্ধান্ত কে দিবেন? আওয়ামী লীগের থেকে দিবেন নাকি সরকারের পক্ষ থেকে দিবেন, না কে দিবেন? না, এটার নামে তো, এটার জন্য তো ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে তো আসলে বিচার আছে। তাইলে বাংলাদেশে যেটা করতে হইতো, যদি আপনি এই সরকার যদি আসলে একটা নির্বাচনের জন্য, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য এবং একটা ফেয়ার নির্বাচনের জন্য, কিংবা আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলেন যে একটা উনার মানে সবচেয়ে একটা আনন্দ ঘন উৎসব মুখর নির্বাচন দেখতে চাই, তাহলে তো উনি আসলে ট্রাইব্যুনালকে তার আর অনেক বেঞ্চ বাড়াতে পারতেন। এবং ট্রাইব্যুনালে, আমি শেষ করি, ট্রাইব্যুনালে দলের বিচারটা আসলে করার জন্য আলাদা করে আসলে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করতে পারতেন, এবং ফেব্রুয়ারির আগে না ডিসেম্বরের আগে, তার মানে শিডিউল আসার আগে এই দলের আসলে ভবিষ্যৎ। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনি আইনের মানুষ, আপনি আইনজীবী একজন, এই জায়গা থেকে বিষয়টা হচ্ছে যে একটি বিচার কত দিনের মধ্যে শেষ হবে এইটা আসলে আগে নির্ধারণ করা যায় কিনা, এবং এই বিচার শেষ হওয়ার পরে আসলে সেই সিদ্ধান্ত সরকার নেবে, সেটা আদৌ সম্ভব কিনা? না, সেটা সম্ভব না। এবং একটা দলের ধরুন আওয়ামী লীগ যেরকম একটা দল, তার মানে বডিটা যেরকম, তাতে আসলে সবাই যে অপরাধী তারা না, যারা অপরাধের বাইরে তাদের ব্যাপারে আসলে তাদের সুযোগটা সংরক্ষিত থাকছে নাকি এটা নষ্ট হচ্ছে? না, প্রথমত ধরেন দুইটা জিনিস বলি, আপনি দল মানে কোন একটা বিচার প্রক্রিয়া আপনি কত দ্রুত শেষ করতে পারবেন এটার কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। কিন্তু আপনি আসলে এইটা দ্রুত নিষ্পত্তি করার জন্য যা কিছু পদক্ষেপ নেওয়ার আপনি সেটা নিচ্ছেন কিনা, সেইটা কিন্তু টের পাওয়া যায়। সেটা কি আপনি দেখছেন? না, আমি সেটা দেখছি না। আমি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটাকে দ্রুততর করার জন্য সরকারের দিক থেকে যে ধরনের আয়োজন থাকা দরকার, আমি এটার ঘাটতি দেখছি প্রথমত। 2 নাম্বার, আচ্ছা, স্বচ্ছতার ক্ষেত্রে একটা দ্রুততর একটি বিষয়, আর স্বচ্ছতার ক্ষেত্রে ধরেন এখন পর্যন্ত ধরেন তো অভিযোগ একদম প্রথম দিক থেকে আছে, যাদেরকে আসলে ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে তাদের ব্যাপারে প্রথম দিক থেকে আসলে অভিযোগ উঠছে, এবং সেই অভিযোগ থেকে তো তারা বেরোতে পারবে না, এবং সেই অভিযোগের পার্ট অফ হিস্ট্রি, এটা তো আপনি বেরোতে পারবেন, বাস্তবতা তো আছে। তো সেই জায়গাগুলির মধ্যে প্রথমতই ধরেন এই অভিযোগটা নিয়েই আসলে যাত্রা শুরু হয়েছে, সেটার ব্যাপারে নতুন করে আলাপ করার কোনো দরকার আছে আমি মনে করি না। আমি যে জায়গাটা ক্লিয়ার করতে চাই, দল হিসাবে আওয়ামী লীগ যদি আসলে তার কার্যক্রম নিষিদ্ধ থাকে, কিংবা আসলে সে যদি দল হিসাবে নিষিদ্ধ হয়, তাহলে যারা দলের লোক ছিলেন তাদের কারোরই আসলে নির্বাচন করার জায়গাটা থাকবে কিনা সেটা রায় থেকে আসলে বোঝা যাবে। আচ্ছা, আর যদি ওইরকম হয় যে দল এই নামে আর কার্যক্রম করতে পারবে না, কিন্তু যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তারা অন্যান্য রাজনৈতিক অধিকার ভোগ করবেন, সে নির্বাচন করতে পারবে, অন্যান্য সমস্ত ভোট দিতে পারবে, এরকম জায়গা যদি দাঁড়ায় তাহলে আরেকটা জিনিস দাঁড়াবে। অতএব এইটা নির্ভর করতেছে, আমি এখনো পর্যন্ত বলতেছি যে এটা নির্ভর করতেছে বিচারিক প্রক্রিয়ার উপরে। এখন পর্যন্ত দল যেইভাবে ধরেন স্থগিত আছে, সে পর্যায়ে এটা বলা যায় যে দলের
দলের জায়গা থেকে, দল যদি এই অংশ থেকে আলাদা হইতে না চায়, আপনি যেটা বললেন যে অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ থাকতে পারে এই দলে, যারা হচ্ছে আসলে কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত না। তারা যদি বলে যে যারা অভিযুক্ত, তারা যে দলটাকে আসলে এই জায়গায় নিয়ে গেল, তার বাইরে আসলে এরা আসলে আওয়ামী লীগ না, এরা আসলে আওয়ামী লীগের ক্ষতি করছে কিংবা আওয়ামী লীগের ম্যান্ডেটের বাইরে গিয়ে, তাদের কাছ থেকে আসতে হবে, সেটা তাদের দিক থেকে আসতে হবে এবং তাদেরকেই ক্লেম করতে হবে যে দল হিসাবে আওয়ামী লীগের। সেই সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখিনি, আসলে ওই আলাপটা আসলে দরকার হচ্ছে না, অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে, একাডেমিক আলাপ। রাইট। আমি এবারে আপনার কাছে নির্বাহী আদেশের যে বিষয়টি, কারণ এখন পর্যন্ত যে কার্যাদেশ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ এবং এটি নির্বাহী আদেশে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন নির্বাহী আদেশ নিয়ে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যখন সিদ্ধান্ত হয় বা হতে যাচ্ছে, তখন নোবেল পুরস্কার বিজয়ী আরেকজন মানে অধ্যাপক ইউনূসকে, আরেকজন অমর্ত্য সেন, তিনি আমাদের দেশ সম্পর্কে খোঁজ খবর রাখেন এবং তিনি বলেছিলেন যে নিষিদ্ধ করার যে বিষয়টি এবং প্রক্রিয়াটি সেটি অতীতের সরকারের ভুলের পুনরাবৃত্তি। যারা ক্ষমতায় আসে তারা বিরোধীদের নিষিদ্ধ করেছিল এর আগে, এবার এটি হচ্ছে এবং এটি ঠিক হচ্ছে না, এটি হচ্ছে তার প্রশ্ন। এখন অধ্যাপক ইউনূস বলেছেন এটি ভুল সমালোচনা। আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি এটা মনে করেন কিনা যে এটি ভুলের পুনরাবৃত্তি? আমি ধরেন হয় অমর্ত্য সেন আমার সাথে, অথবা আমি অমর্ত্য সেনের সাথে, আমি জানি না, কারণ আমি জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ করা হচ্ছে তখনও পর্যন্ত নির্বাহী আদেশের বিরুদ্ধে ছিলাম। আওয়ামী লীগ, জামাত ইসলামী যাদের বিরুদ্ধে আসলে এখানে ম্যাস কিলিং এর কিংবা জেনোসাইডের অভিযোগ আছে, এরকম দলকেও আমি নির্বাহী আদেশে আসলে নিষিদ্ধ করার পক্ষে না। কারণ কোন রাজনৈতিক দলকে আপনি যখন নির্বাহী আদেশে নিষিদ্ধ করেন, তখন আসলে আপনি গোটা ডেমোক্রেটিক পলিটিক্সের স্পেয়ারকে নির্বাহীর কাছে তুলে দেন, এটা আপনি দিতে পারেন না। এটা আনডেমোক্রেটিক অ্যাপ্রোচ। এটি খুবই সাময়িক কোনো কারণে যদি ধরেন যারা করে, তারা আসলে ইতিহাসে পরবর্তীতে ভুল করেছেন এইভাবে। এই ভুলটাকে আপনি বলছেন এটাকে আমি ভুল মনে করব। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে না, কোনো দলকে আসলে নিষিদ্ধ করা, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে আমি না। এখন যে উদাহরণটা আপনি দিলেন সেটি হচ্ছে জামাতকে যেটি নিষিদ্ধ করা হয়েছিল সেটি একেবারে আওয়ামী লীগ গভর্নমেন্টে ফল করার ঠিক আগের কয়েকদিন আগে করা হয়েছিল, আর এটি করা হলো এই গভর্নমেন্টটা ফর্ম করার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের দাবির প্রেক্ষিতে, তারা বলেন দাবির প্রেক্ষিতে, কিন্তু বেশ নির্বাচনের আগে, মানে কার্যত নির্বাচনে করতে পারেন। এই দুটোর মধ্যে কি আসলে একরকম দেখেন কিনা? একরকম হচ্ছে যে পরিস্থিতি এবং পরিস্থিতির চাপের মধ্যে যে সরকারগুলি, মানে আওয়ামী লীগ হয়তো মনে করছিল যে তখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করলে তার আসলে শেষ রক্ষা হবে, আর ওনারা যখন আসলে আন্দোলনের চাপে পড়ছে, যখন ছাত্রদেরকে ওনারা বলে যে তাদের অ্যাপয়েন্টিং অথরিটি, তারা যখন চাইছে তখন তারা বাধ্য হয়েছে। কিন্তু এটাকে আপনি মনে করেন যে সরকার এটা বাধ্য হয়েছে? আমি এটাকে আসলে রাজনৈতিকভাবে, রাজনৈতিক বিবেচনায় কিংবা গণতন্ত্রের জায়গা থেকে কিংবা আইনের শাসনের জায়গা থেকে, আমাকে যদি অ্যাডভোকেট বলেন, আমাকে পলিটিশিয়ান বলেন, আমি কোনো জায়গা থেকেই এটাকে আসলে সমর্থনযোগ্য মনে করি না। আচ্ছা, অনলাইনে তৎপরতার কথা তখন বলা হয়েছিল যে অনলাইনে যে তৎপরতাগুলো হচ্ছে সেগুলো আসলে করতে দেওয়া হবে না, মানে অনলাইন পরিসরেও এটি নিষিদ্ধ, এরকম বলা হয়েছিল, কিন্তু কার্যত তো দেখা যাচ্ছে। তাহলে এটার আসলে কি রাজনৈতিক? প্রথমত তো ধরেন আমি জানি না, মানে ধরেন একটা জিনিস আমি আপনাকে বলি যে আপনার কোনো একটা কার্যক্রম যখন আপনি স্থগিত কিংবা নিষিদ্ধ করেন, তখন এটা অনলাইন অফলাইন সবলাইনে সবভাবেই আসলে নিষিদ্ধ থাকার কথা। এখন আপনার একটা নিষিদ্ধ কার্যক্রম যে মানুষ করতে পারবে না তা তো না। নিষিদ্ধ কার্যক্রম করলে আপনি নিষিদ্ধ কাজ করার যে অপরাধের যে শাস্তি, আপনি সেই শাস্তি দিতে পারবেন, টোটালি আপনি এটাকে বন্ধ করে ফেলতে পারবেন। এই জন্য নিষিদ্ধ করা হয় না। নিষিদ্ধ করা মানে হচ্ছে যে আপনি এই কাজটা করা, এটা মানে আপনার আইন অনুযায়ী বৈধ না, আপনি যদি এটা অতিক্রম করেন, এই সীমা অতিক্রম করেন, আপনার সাজা হবে। এখন যারা আসলে অনলাইনে এই কার্যক্রম পরিচালনা করতেছে, তাদের বিরুদ্ধে আসলে কোনো ধরনের ব্যবস্থা আসলে সরকারের দিক থেকে নেওয়া হয়েছে আমার জানা নাই। এখন এটা কি তাদের অদক্ষতা, এটা পারে না, নাকি আসলে এটা তারা চায় না, সেটা আমি জানি না। অনলাইনের যে বাস্তবতা সেটা কি আদৌ সম্ভব কিনা, মানে বন্ধ করা? আমি এক্সপার্ট না, আমার পক্ষে বলা কঠিন। এবারে নিউ ইয়র্ক টাইমসে একটা খবর প্রকাশ করেছে, শেখ হাসিনা আওয়ামী লীগের বিভিন্ন কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছেন, যোগাযোগ করছেন, এতে উদ্বিগ্ন কিনা ডক্টর ইউনূস বা বর্তমান সরকার? তখন তিনি বলেছেন যে এটি উদ্বিগ্ন এবং তিনি সাথে এটি যোগ করেছেন যে তাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে এরকম বাইরের কিছু কিছু শক্তি, এটা নিয়ে তিনি উদ্বিগ্ন এরকম মনে করেন। আপনি এরকম মনে করেন কিনা? না, এটা তো একটা মানে ধরেন এটা উদ্বেগের মতোই বিষয়। মানে আপনি ধরেন আমি এই কার্যক্রমের কথা বলছি না,
আমি বলছি যে শেখ হাসিনার এখান থেকে যেভাবে যাওয়া হুম, এবং বাংলাদেশের ভারতের সাথে যে সম্পর্ক জি, এবং বাংলাদেশের আন্তর্জাতিক রাজনীতির এখনকার যে আসলে টালমাটাল অবস্থা, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলির মধ্যে যে অস্থিরতা এবং আমাদের এই সরকারের যে টালমাটাল অবস্থা, তাদের আসলে যে দক্ষতার ঘাটতি, হুম, এই সব মিলে মানুষের মধ্যে যে অসন্তোষ এবং এখনো পর্যন্ত প্রশাসন কিংবা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আসলে সরকারের নিয়ন্ত্রণের যে ঘাটতি দেখা যায়, সেগুলি মিলে আসলে এই রকমের একটা মানে দল, তাকে যদি আসলে আন্তর্জাতিক মহল থেকে কেউ কেউ সহায়তা করে কিংবা করার যথেষ্ট কারণ আছে, তো সেই জায়গা থেকে তাদের এই সমস্ত তৎপরতাকে যদি আসলে বন্ধ করা না যায়, নিয়ন্ত্রণ করা না যায়, অন্তত তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা করা না যায়, তাহলে তো উদ্বেগ খুব স্বাভাবিক। এই উদ্বেগটা না থাকার কোনো যৌক্তিক কারণ নেই। নির্বাচন কেন্দ্রিক যে উদ্বেগ সেইটিকে আপনি কিভাবে বিবেচনা করেন? বিশেষ করে আমি আবারও তাদের কথা বলছি জি। যারা হচ্ছে ঐরকম পরিচিত বা অভিযুক্ত নেতা নন, কিন্তু নেতা অত গা ঢাকা দিয়ে আছেন, দেশের ভেতরেই হয়তো আছেন। অথবা তাদেরকে আমরা আওয়ামী লীগ বলে চিনিই না। তারা যদি অন্যরকম ভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা এবং নির্বাচনকে এটাকে আসলে নানা রকম ভাবে প্রভাবিত মানে বিশৃঙ্খলা তৈরি করে অথবা না করে অংশগ্রহণ করে কোনোভাবে আসলে প্রভাব বিস্তার করতে পারে কিনা? দুই দিক থেকেই। আমার মনে হয় যে এটা তো পারে, মানে কিছু পরিমাণে যে পারে না এটা তো আপনি বলতে পারেন। এক হচ্ছে যদি, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ যেই মাত্রায় অপকর্ম করছে হুম, বাংলাদেশে, বিশেষত এই অভ্যুত্থানের পিরিয়ডে হুম, তারা যে কাজ করছে কিংবা তার আগে আসলে যারা তাদের নেতৃত্বে ছিল, এই রকম মানুষেরা যে সমস্ত কর্মকাণ্ড করছে, তাদেরকে আসলে মাঠে আওয়ামী লীগ নামাইতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ তাদেরকে মানুষ গ্রহণ আপনার করবে। এই যুক্তি কিন্তু হ্যাঁ, বলেন। আপনার এই যুক্তির বিপরীতে যদি এভাবে বলি হুম। যে যারা অপরিচিত বা আধা পরিচিত কিন্তু এলাকায় খুব জনপ্রিয় এরকম মানুষ স্বতন্ত্র হিসেবে যদি দাঁড়াতে পারে। আওয়ামী লীগে এরকম মানুষের পরিমাণ, আমরাও তো ধরেন মাঠে হুম, ময়দানে যাই। আওয়ামী লীগ গত 15 বছরে যেটা করছিল, হুম। সে দল হিসাবে আওয়ামী লীগের সে শেষ সে নিজেই করে ফেলছিল। আওয়ামী লীগ কতগুলো, আপনার কেন মনে হচ্ছে এটা? আমরা প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের নিজস্ব, আওয়ামী লীগ যারা করতেন, যারা আওয়ামী জি, লীগের নিবেদিত মানুষেরা, জি। তারা তো আসলে আওয়ামী লীগের কোনো পদ পদবী কোনো অবস্থানের মধ্যে ছিল না। হুম, একেবারেই যারা ধরেন হাইব্রিড বলা হয় যাদেরকে, হুম। কিংবা যারা আসলে সুবিধাবাদী, যারা টাকা পয়সা হ্যাঁ, দিয়ে আসলে হাইব্রিড নেতার অনেক আলাপ এরা হয়েছে। এরা তখন আপনার তো জানেন যে এরাই হুম, ছিল আসলে ক্ষমতার মধ্যে, এবং তারা এই পুরো দলটাকে তাদের আত্মীয় কিংবা বসংবদ্ধের সমস্ত উপজেলাগুলি, সমস্ত হুম, ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলি, সমস্ত জায়গায় নেতৃত্বে আওয়ামী লীগ তার সুবিধাবাদী মানুষদেরকে দিয়ে তাদের পরীক্ষিত লোকদেরকে আসলে বঞ্চিত করছিল। এবং আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ দ্বারা যে পরিমাণে আসলে তখন আসলে হেনস্থার শিকার হয়েছে, হুম, অপমানের শিকার হয়েছে, এটা তারা দলীয় লোকজন বলতে পারে না। হুম। এরা বিএনপির তুলনায় কম নির্যাতিত হয় নাই, কিন্তু আওয়ামী লীগের আমি বহু মানুষকে চিনি যারা আওয়ামী লীগ দ্বারা মারাত্মকভাবে নির্যাতিত ছিল। অথচ আওয়ামী লীগ অন্যদিকে হাইব্রিডদের কিন্তু দ্বারা মঞ্চ ভেঙে পড়েছে। এবং এবং যে হাইব্রিডদের মঞ্চ ধরেন আপনি জানেন যে ভেঙে পড়তেছিল। সো ওই পরীক্ষিত মানুষরা, হুম, তাদেরকে দিয়ে আবারও আওয়ামী লীগকে পুনরুদ্ধার করার জন্য শেখ হাসিনার নিজের যে আসলে আহ, ইয়ে থাকা দরকার ছিল, ফেয়ার লিডারশিপের জায়গাটা যেটা থাকা দরকার ছিল, শেখ হাসিনা কিংবা ওই পরিবারের কোনো একজন হুম। মানুষের তাদের কারোরই সে আসলে নিরপেক্ষতা নাই, আচ্ছা, এবং সেটা না থাকার কারণে ওই মানুষদেরকে তাদের পক্ষে রিচ করা খুব কঠিন। আচ্ছা। অর্থাৎ একটা ডিসট্যান্স তৈরি হয়ে গেছে একদম এটা। একদম কিন্তু 15 তারা বছরের কি মধ্যে এখন মানে প্রভাব বিস্তার করতে পারে না? প্রশ্নটা সেখানেই। না, যে সেই তারা লোকজন। যদি ওই রকমের মানুষেরা যদি, আওয়ামী লীগ তো প্রথমত দুইটা জিনিস দেখেন এই হাইপোথিসিসের একটা বাধা হচ্ছে আওয়ামী লীগ এখন পর্যন্ত আসলে আওয়ামী লীগ নামে কোনো নির্বাচন করতে হুম, পারছে না এখন পর্যন্ত, হুম, যদি এটা তুলে নেওয়া না হয়। তাহলে ওই মানুষেরা যদি স্বতন্ত্র হিসাবে কিংবা অন্যভাবে নির্বাচন করতে আসে, যারা আসলে আওয়ামী লীগ দ্বারাই একভাবে ভিকটিম হয়েছে, হুম। তাহলে তারা তো তাদের ভোটগুলিকে আসলে হইতে পারে যে নির্যাতিত অংশের ভোট কিংবা অন্য কিছু তারা আসলে পাইতে অর্থাৎ পারে। এক ধরনের সম্ভাবনা আপনি এক দেখছেন। ধরনের সম্ভাবনা তো থাকেই। এবারে একটু ভালো মানুষের সম্ভাবনা সবসময় থাকে। অনেক ধন্যবাদ। এবারে একটু অন্য প্রসঙ্গে যেতে, জি। প্রসঙ্গটা আমরা একটু আলাদা করে যেতে চাই। সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এবারে আ এই একই সাক্ষাৎকার যেটি আপনি বলছিলাম, যেটিতে বলেছেন যে নেপালের ক্ষমতাচ্যুত সরকারের পরে অন্তর্বর্তী সরকার যেটি এসেছে, তারা খুব অল্প সময়ের মধ্যে নির্বাচনের দিতে পেরেছে, সেটি ৬ মাসের মধ্যে। কিন্তু বাংলাদেশে কেন ১৮ মাস লাগছে? এটিতে অনেকে বিরক্ত বা অনেকে অসহিষ্ণু হয়ে উঠছে কিনা? এটি প্রশ্ন করায় উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে, এমনও মানুষ আছেন যারা ৫ বছর, ১০ বছর থাকেন বা ৫০ বছর থাকেন পর্যন্ত বলেছেন। আমার এই
জবাবটির মধ্যে যে আপনাকে আসলে এই অন্তর্বর্তী সরকারকে অনেক বছর দেখতে চায়, 50 বছর পর্যন্ত, অর্থাৎ আজীবন। এই বক্তব্যের অন্তর্নিহিত কোনো অর্থ আপনি আসলে খুঁজে পান কিনা? আমি সামহাও আসলে এই প্রথম ওনাকে আমি মনে করি যে এই বক্তব্য যেগুলি আসলে ওই ইন্টারভিউতে উনি খুব আনপ্রফেশনাল পাজল ছিলেন আমার কাছে মনে হয়, যে উনি যেইভাবে যে কথাগুলি ফেস করেছেন, মানে আপনার ধরেন আওয়ামী লীগ প্রসঙ্গে কিংবা ওনার আপনি কত বছর চান আপনার বক্তব্যটাও যোগ করেন? আমরা একদম প্রথম থেকে 18 মাসের আমরা একটা আচ্ছা, আমরা 18 মাসের একটা রোডম্যাপ দিয়েছিলাম। আমরা 18 মাস দিয়েছিলাম এই কারণে, আমি একটু শুধুমাত্র আলাদা করি যে নেপাল এবং এখানকার সরকারের মধ্যে একটা পার্থক্য আছে। নেপালের সরকার আসলে অন্তর্বর্তী ক্যারেক্টারের, কিন্তু এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট কেয়ারটেকার গভর্নমেন্টের মতো। ওরা একটা ইলেকশনের জন্য, সিম্পলি ওরা একটা ইলেকশন করার জন্য এসেছে। আচ্ছা, আমাদের সরকার কেয়ারটেকারের চাইতে আলাদা ছিল। এবার আমাদের দাবি, মানে আন্দোলনে যারা ছিলাম আমাদের দাবির প্রেক্ষিতে, দাবিটা ছিল যে তাকে একটা ইলেকশন করতে হবে। ইলেকশনের আগে এখানে আসলে স্বৈরতন্ত্রের যে সমস্ত কাঠামো আছে, ক্ষমতা কাঠামোর অনেকগুলো জায়গাকে আসলে পরিবর্তন করার জন্য, সাংবিধানিক পরিবর্তনের জন্য তাকে কাজ করতে হবে। সো এই জন্য একটা কেয়ারটেকার না বলে আমরা অন্তর্বর্তী সরকার বলেছিলাম। কিন্তু এই সরকার প্রথম দিকে প্রচুর সময় অপচয় করেছে, যে জন্য শেষের দিকে এসে আসলে প্রথম দিকের যে কাজগুলি ভিজিবল হইতে পারতো, যেই কাজগুলি ভিজিবল হইলে এই অসন্তুষ্টটা না থাকতো, সেইটা না দেখানোর কারণে শেষের দিকে এসে স্বাভাবিকভাবে এখন অনেকের একটা অসন্তোষ আছে যে কবে যাবে, কতদিন নেপালের সাথে এই কম্পারিজনটাই চলে আসে। এই কারণে সে এখন ভুলে গেছে যে এই সরকারের আসলে দুইটা দায়িত্ব, একটা হচ্ছে নির্বাচন আর একটা হচ্ছে আসলে সংবিধানের। এই সরকার আসলে তিনটি দায়িত্বের কথা উল্লেখ করেছে। আমরা প্রধানত বলতেছি আমরা যখন নির্বাচন, সংস্কার ও বিচার, হ্যাঁ, আমরা তাদেরকে আরো অন্য আরেকটা দায়িত্ব কথা বলছিলাম। আমরা যখন 12 তারিখে ওনাদেরকে একটা একদম আমাদের একটা প্রেসক্রিপশন দিচ্ছিলাম, আমাদের সাথে রাজনৈতিক দলগুলির সাথে যখন বৈঠক হয়, আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে একদম তাদেরকে রিটেন দিছিলাম যে তাদের কি কি কাজ আছে, কিভাবে করা যায় এবং কিভাবে করলে এটা কত সময়ের মধ্যে সম্ভব। আচ্ছা, কিন্তু ওনারা এটাকে পাত্তা দেন নাই, হয়তো মনে করছে যে সেটাই কি 18 মাস ছিল। আমাদের সেটা আমার যতদূর মনে পড়ে একটি রয়টার্স এর সঙ্গে একটু সাক্ষাৎকারে সেনাপ্রধানও এই 18 মাসের কথা, আমরা 18 মাসের কথা প্রথমে বলছিলাম, 12 তারিখে সেনাপ্রধানও এরকম বোধহয় বলছিলেন। এইটা একটা দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য যায় না, ধরেন আপনি আমাকে একবারও মর্তু সেনের সাথে কিংবা সেনাপ্রধানের তারই চাওয়াটা সেগুলি আমাদের চাওয়া ছিল। আমরা এটা সেই, কিন্তু ডক্টর ইউনূস যেটি বলেছেন, আপনার কি মনে হয় যে এটি প্রথম তার মুখ থেকে আসলো যেটি যে অনেক দিন থাকার বিষয়টি? আপনার মনে থাকবে যে গত একটা উৎসবের সময় ঈদের জামাত থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন অনেকে হাত নেড়ে বলছিলেন, তখন সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হয়েছিল। কিছু মানুষ তাকে বলছে 5 বছর স্যার, 5 বছর এরকম বলছিলেন, শোনা গিয়েছিল। অনেকে বলেছেন এটি উদ্দেশ্যমূলক, এটি সাজানো, এরকম বলেছিলেন। মানে তাহলে এই দুটোর সুরে আসলে মিল পাওয়া যাচ্ছে কিনা? না, এইটা ধরেন, হ্যাঁ, যদি আপনি এটা খুব মানে ওনার জায়গা থেকে এরকম কথা যখন বলে, তখন খুব স্বাভাবিকভাবে অনেক ধরনের বিশ্লেষণ হবে, এটাই খুব স্বাভাবিক। তো আমি এটাকে খুব ক্যাজুয়াল একটা হিসাবে দেখতে চাই। আমি মনে করি যে এটা খুব সিরিয়াসলি একটা বিভ্রম তৈরি করার জন্য, কিংবা উনি আরো অনেক সময় ক্ষমতায় থাকতে চান, সেইটা আসলে টেস্ট করার জন্য এরকম উত্থাপন করেছেন। আমি ওইভাবে ভাবতে চাই না। একটা জিনিস কি যে অধ্যাপক ইউনূস এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান, তার এই জায়গা থেকে উনি তো নিশ্চয়ই এই বিষয়টি খুব ভালো মতো বোঝেন। তার জায়গাতে আসলে ক্যাজুয়ালি আপনি যেটা বলছিলেন সেটা বলার সুযোগ আছে কিনা? আর দ্বিতীয়টা হচ্ছে উনি তো জেনে বুঝেই বলছেন। এবং না, দুইটা জিনিস আমি আপনার সাথে একমত না। প্রথমত উনি খুব জেনে বুঝে কথা বলছেন এটা আমার মনে হয় না। উনি রাজনীতির ব্যাপারে, ওনার অন্যান্য অনেক ব্যাপারে ধরেন অনেক ধরনের দক্ষতা থাকতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, রাজনৈতিক বিষয়াশয়, সরকার পরিচালনা, এইসব ব্যাপারে উনি খুব দক্ষ, এটা আমি মনে করি না। এবং এই জন্য যেভাবে কথা বলা দরকার সেটাতে উনি পারদর্শী, আমি সেটাও মনে করি না। আর 2 নাম্বার আপনি যেটা বলছিলেন আমি মিস করে গেলাম, যে আসলে অন্য লোকরা বলেছেন জায়গা থেকে না, এইরকম একটা পদের সাথে এইরকম একটা পদ হোল্ড করলে ওনার যতটা সতর্ক হওয়া দরকার, কিংবা ওনার যেই ধরনের উপদেষ্টা থাকা দরকার, যতটা অ্যাসিস্ট করার জন্য যেই ধরনের মানুষ থাকা দরকার, সেইখানে যোগ্য মানুষের ঘাটতি আছে, কিংবা তারা ওনাকে মিসগাইড করে কিনা আমি জানি না। কিন্তু আমি নিজে এটা বিশ্বাস করতে চাই যে ওনাদের এই ধারণা খুব স্পষ্ট থাকার কথা, যে ওনাদের যে রোডম্যাপ মানুষ যেটা আন্দাজ করেছে, এর বাইরে যদি তারা যেতে চায় তাহলে তারা এবং বাংলাদেশ দুইটাই খুব বিপর্যয়ের সামনে পড়বে বলে
এই হিসাবটা তাদের আছে বলে আমি মনে করি। আপনি যে মতামতগুলো দিলেন এটাকে আমি আরেকবার আরেকজনের সাথে মেলাতে পারি। ও ফরহাদ মজহার কবি এবং চিন্তাবিদ, তিনি সম্প্রতি একটা মন্তব্য করেছেন ডক্টর ইউনূস সম্পর্কেই। অধ্যাপক ইউনূস শুধু নন, এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেই আছেন যারা এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এবং তাদের অনেকের কথার মধ্যেও প্রাথমিকভাবে এক ধরনের সুর পাওয়া যাচ্ছিল। তিনি সম্প্রতি বলেছেন, এমনকি এরকমও বলেছেন যে গ্রামীণ ব্যাংক চালানো এবং সরকার চালানো এক না, এরকম মন্তব্য আপনি দেখেছেন নিশ্চয়ই গণমাধ্যমে, এরকম বলেছেন, যেটি আপনি বলছিলেন যে সরকার চালানোর দক্ষতাটা। কিন্তু আমার তো মনে হয় যে অন্য যারা পুরো বডিটা, তাদের সুরটাও কি একই ডক্টর ইউনূসের মতো, নাকি আলাদা করতে না, পারেন এটা তো আপনি? আলাদা। আপনি আজকে ধরেন দুইটা জিনিস তো আপনি দেখলেন, আওয়ামী লীগ নিয়ে ধরেন আসিফ নজরুলের যে মন্তব্য কিংবা প্রেস উইং এর যে বক্তব্য সেটা তো একরকম না। এই বিষয়ে আমার কাছে মনে হয় যে যদি তাদের প্রশ্ন করা হয় তাহলে আসলে তাদের অনেকেই বলবেন যে না না, কোনোভাবেই আমরা এই মেয়াদ আর দাঁড়াইতে চাই না। কারণ তারা তাদের নিজেদের সম্পর্কে তাদের ধারণা কি ছিল আমি জানি না, কিন্তু বাংলাদেশে এইটা পরিচালনা করতে গিয়ে যে তারা ভালো করছেন না, এটা যে তারা ভালো পাচ্ছেন না, এইটুকু ধারণা তাদের চারপাশ থেকে যে সমস্ত মানে তার ওয়েল উইশাররা, তাদেরকে যারা এমনকি পছন্দ করেন, তারাও যে ধরনের বক্তব্য কিংবা মন্তব্য করতে বাধ্য হন, সমালোচনা হয়ে যাচ্ছে, যে মন্তব্য করতে বাধ্য হন, সেটা তাদের জন্য আসলে খুব সুখকর কিছু না। বুঝতে পারছি। আমরা আলোচনার শেষের দিকে এবারে আরেকটা প্রসঙ্গ একটু জানতে চাই আপনার কাছে, যে নির্বাচনের যত ঘনিয়ে আসছে তখন ইসলামী দলগুলোর বেশ কয়েকটা উদ্যোগ আমরা দেখলাম। প্রথম দিকে ৮টি দলের, পরে ৭টি দলের, এবারে ১ তারিখ থেকে যে কর্মসূচির কথা বলা হচ্ছে সেখানে ৭টি দল বা ৬টি দল এরকম শোনা যাচ্ছে। সেইটার ভবিষ্যৎ আপনি কি দেখেন? এটা আসলে নির্বাচনী জোট হতে যাচ্ছে কিনা, এবং এটা একটা বড় প্রতিদ্বন্দ্বী তা করবে কি বলে আপনি মনে করেন কিনা ফেব্রুয়ারিতে? আমার প্রথমত ধরেন আমার মনে হচ্ছে না যে এটা ধরেন নির্বাচনী জোট হিসাবে এখন যারা আছে তারা শেষ পর্যন্ত নির্বাচনী জোট হইতে পারবে কিনা এই ব্যাপারে আমি জামায়াত ইসলাম এবং তার সাথে যে ৭টি দল, আমি তার কথা আমি তাদের কথাই বলছি যে তাদেরকে নিয়ে নির্বাচনী জোট শেষ পর্যন্ত হবে কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি যদিও ধরেন এমনিতে জামাত ইসলামী হচ্ছে এটা ড্রাইভিং সিটে আছে, জি, জামাত ইসলামীকে প্রথমত যেরকম ম্যাচিউরড একটা পলিটিক্যাল স্টেপিং এর জায়গায় তাদেরকে যতটা ম্যাচিউরড মনে হচ্ছিল, ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে তারা যেই ধরনের আসলে পদক্ষেপগুলি নিচ্ছে, সেইটা তাদের সেই ম্যাচুরিটির কোনো লক্ষণ আসলে দেখায় না। আমি ঐকমত্য কমিশনে একটা সুনির্দিষ্ট অভিযোগের কথা, মানে ঘটনার কথা বলতে পারি, যে ঐকমত্য কমিশনের শেষ দিকে এসে ওনারা একটা প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার করার জন্য তারা প্রস্তাব করেছিলেন, এবং সেই অর্ডারটা হচ্ছে মানে কনস্টিটিউশনটা হচ্ছে বা আইনটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে সুপ্রা কনস্টিটিউশনাল, মানে এই কনস্টিটিউশনকে স্থগিত করে। কেবল সেটা না, তাদের লোকজন সেখানে 106 এই সরকার অবৈধ এই রকমের এক ধরনের একাডেমিক আলোচনা করছে, যে আলোচনাটা তাদের আগের আলোচনার সাথে খুব সঙ্গতিপূর্ণ না। বোঝাই যায় যে সামান্য পরিমাণ তাদের যে ক্ষমতার আসার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেইটা তাদেরকে, মানে আমি আপনাকে একটা জিনিস বলি, ওই ড্রাফট ল এর মধ্যে তারা এইরকম পর্যন্ত প্রস্তাব করছে যে যদি কেউ এই সনদের বাইরে গিয়ে নির্বাচনে কোনো প্রতিশ্রুতি করতে চায় তাইলে তার বিরুদ্ধে সেডিশনের চার্জ আনা যাবে, মানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা যাবে। এইরকম আইন করার জন্য তারা ড্রাফট করতে চাইছে। তার মধ্যে যে ফ্যাসিজমের যে আসলে ক্যারেক্টারিস্টিক্সটা, যে টেন্ডেন্সিটা তারা আসলে ওইখানে শো করছে, এবং ওইখানে সমস্ত আলোচনার এর আগে আমরা যে সহযোগিতামূলক জায়গায় ছিলাম, সেইখান থেকে তারা যে নিজেদেরকে উইথড্র করার যে ইয়েটা শো করছে তারা, সেইটা আসলে তাদেরকে অন্যদেরকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তাদের মনস্তাত্ত্বিক জায়গা, মানে ঐক্যে থাকতে হলে যে রকমের মনস্তাত্ত্বিক, সেই জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করবে বলে আমার ধারণা। আমার কাছে স্পষ্ট মনে হয় যে আপনি যেটা বলছেন, যে আপনি বলেন যে তারা তো এখনো বৈঠক চলছে, ঐক্যমত্য কমিশনের তো বৈঠক এখনো শেষ হয়নি, সেই অবস্থায় তারা মাঠে আন্দোলন করছে। আসলে এটা কি মিন করে? এটা মিন করে যে তারা আসলে নিজেদেরকে যে দেশ পরিচালনার যোগ্যতায় ধরেন উত্তীর্ণ মনে করার যে চেষ্টা করে, সেটা হচ্ছে খুবই ভুল এবং খুবই নাবালকোচিত, এবং সেই জন্য তাদের পক্ষে একটা খুবই প্রভাবশালী সংগঠন মানে জোট হওয়া, এবং সেখানে অনেক বেশি ভোট তাদের পক্ষে তারা টেনে আনতে পারবে, মানুষকে আমি এতটা মূর্খ মনে করি না। মানুষের কাণ্ডজ্ঞানের উপরে আমি অনেক বেশি আস্থা রাখি। আমরা শেষের দিকে আরেকটা প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে গণতন্ত্র মঞ্চের সঙ্গে আপনার
দল অন্তর্ভুক্ত, এখানে ৬টি দল আছে। আমরা আরো ৩টি দলের সাথে আপনাদের বৈঠক দেখেছি, এবি পার্টি, অর্থাৎ আমার বাংলাদেশ গণ অধিকার পরিষদ এবং এনসিপি। আপনাদের এই ৯টি দলের কোনো নির্বাচনী জোট হবার কোনো সম্ভাবনা হয়েছে কিনা? এই বৈঠকে আসলে কোনো আলোচনা হয়েছে কিনা বা আপনারা এদিকে এগোচ্ছেন কিনা? না, এটা একটা আলোচনা হয়েছিল আসলে। আমরা প্রধানত বসছি কিন্তু আসলে ঐকমত্য কমিশনে। আচ্ছা, আমাদের মধ্যে পদ্ধতি নিয়ে যে বিতর্কটা আছে, আমরা চাই যে পদ্ধতিগত বিতর্কটা আমরা আসলে মীমাংসা করতে চাই, সেই জন্যই বসছিলাম। আমরা ওই ৩ দলের সাথে বসি, গত পরশুদিন আমরা 5টা বাম দলের সাথে বসছিলাম, আবার অন্যদের সাথে। কিন্তু জোটের কোনো আলোচনা হয়েছে? জোটের আলাপ মানে একটা নির্বাচনী জোটের প্রস্তাব আলোচনা আকারে এবি পার্টির দিক থেকে তোলা হয়েছিল এবং এইটাতে যথেষ্ট আগ্রহ ছিল। এটা কি বামপন্থা জোট হবে এবি পার্টির সাথে? না, এটা একটা মধ্যপন্থী জোট করার ওদের দিক থেকে একটা প্রস্তাব আছে এবং এটা 5 তারিখের পরে এমনকি এটা নিয়ে আবারও বসা হইতে পারে, এরকম একটা জায়গা আছে। এটা যদি না হয় তাহলে আপনারা কি বিএনপির সাথে যাবেন, এরকম কোনো সম্ভাবনা আছে? এখনো পর্যন্ত মঞ্চের এরকম আলাপ হয়নি। মঞ্চের 4 তারিখে ধরেন তাদের গণতন্ত্র মঞ্চের প্রার্থী তালিকা ফাইনাল করার জন্য একটা বৈঠক করার কথা, সারা দেশে প্রাথমিক একটা ফাইনাল করার জন্য প্রাথমিক একটা তালিকা 4 তারিখে আমরা 6 দলের মধ্যে থেকে কারা কারা প্রার্থী হবে, তারপরে আসলে নির্বাচন কাদের সাথে হবে, মানে এরকম মানে কি বলে মধ্যপন্থীদের জোট বিএনপির সাথে নাকি অন্যদের সাথে, এটা তারপরের আলোচনার বিষয়। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আপনাকেও ধন্যবাদ এবং যারা আসলে আপনাদের আলোচনা শুনছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। তার কাছ থেকে আমরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বিতর্ক দিয়ে আলোচনা শুরু করলেও বর্তমান রাজনীতিতে এমনকি গণতন্ত্র মঞ্চ এবং তার দলের অংশগ্রহণ, নতুন নির্বাচনী জোটগুলো সম্পর্কে আলোচনা করেছে। এমন রাজনৈতিক আরো সব বিষয়ে আলোচনার এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়ে প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।